তাহলে এবার এখন বাকি রইল 4 আর 5। ওকে, অভিব্যক্তি এবং অভিযোজন। নাম্বার 4, 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে অভিব্যক্তি, অভিযোজন, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, ঠিক আছে। অভিব্যক্তি, অভিব্যক্তি জিনিসটা কিরকম? অভিব্যক্তি ও প্রাণের উৎপত্তি। অভিব্যক্তি সম্বন্ধে জানতে গেলে বা যেটাকে আমরা জীব বিবর্তনও বলে থাকি, যে অভিব্যক্তি বলছে কি যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো সরলতম পূর্বপুরুষ থেকে ক্রমান্বয়ে জটিল ও উন্নততর নতুন প্রজাতির উদ্ভব ঘটে। অর্থাৎ সরলতম জীব থেকে তুলনামূলক কঠিনতম জীব, মানে অর্থাৎ জটিলতম জীব, উন্নততর এবং জটিলতম জীব সৃষ্টি হওয়ার ঘটনাকে অভিব্যক্তি বলে। এবং এটি একটি কিন্তু মন্থর প্রক্রিয়া এবং গতিশীল প্রক্রিয়া। এটি কোনো সময়ের জন্য কিন্তু স্থির থাকে না, এটা গতিশীল বহমান প্রক্রিয়া। তাকে অভিব্যক্তি বা আমরা বিবর্তন বলি, জৈব বিবর্তন বা অর্গানিক ইভলিউশন বলি। এবার এই যে বিবর্তনের রাসায়নিক বিবর্তনবাদ কি, প্রাণের উদ্ভব কি, ঠিক আছে। রাসায়নিক বিবর্তনবাদ কি, মানে প্রাণের পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতবাদ আছে। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে জৈব রসায়নবাদ, যেটা দিয়েছিলেন ওপারিন, ওকে, আর হচ্ছে হ্যালডেন। ওপারিন আর হ্যালডেন এদের মতে আদিম পৃথিবীতে অজৈব পদার্থ যেমন হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে জৈব যৌগ অবশেষে প্রাণের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। মানে পরপর এই যে যৌগগুলো প্রথমে কিরকম সৃষ্টি হয়েছে, প্রথমে মানে যদি আমরা সৃষ্টির ধাপগুলো দেখি, একদম প্রথমে বিভিন্ন মৌলগুলোকে পাওয়া গেছিল, ঠিক আছে। যেমন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, নাইট্রোজেন, এই সকল মৌলগুলোকে কিন্তু পাওয়া গেছিল। এবার মানে অক্সিজেন কিন্তু O2 কিন্তু ছিল না, কারণ পৃথিবীর সৃষ্টির সময়টা ছিল কি বিজারণ ধর্মী, যেখানে ওই জন্য এখানে অক্সিজেন O2টা ছিল না। এবার এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরা পরবর্তী সময় ধীরে ধীরে করে এরা নিজেদের মধ্যে যৌগ গঠন করে, যেমন হচ্ছে H2O, ওকে, H2O, মানে তারপর হচ্ছে CH4, NH3, এরকম বিভিন্ন যৌগ তৈরি হওয়া সৃষ্টি করে। এবার এইগুলো ধরো এই NH3 এরা ধীরে ধীরে করে এরকম এরা মিলে তৈরি করে কি অ্যামাইনো অ্যাসিড। পরপর জটিলতর আমরা ভাগ যাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড, আবার অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্টি হয় পরে প্রোটিন, সেই প্রোটিন থেকে তৈরি হয় এই যে কোয়াসারভেট, ঠিক আছে। কোয়াসারভেট থেকে তৈরি হয় কোয়াসারভেট থেকে তৈরি হয় প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। এই প্রোটোবায়ন্টের পর সেখান থেকে তৈরি হয় কি সেল, মানে কোষ, প্রোক্যারিওটিক কোষ। সেখান থেকে তৈরি হয়, একটু লিখে নিয়ে এখানে যাচ্ছি, প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ তৈরি হয়, ওকে। এবং তারপরে ইউক্যারিওটিক কোষ, তারপর ইউক্যারিওটিক কোষ এককোষী ইউক্যারিওটিক, তারপর বহুকোষী ইউক্যারিওটিক, পরপর জটিল হতে শুরু করে। এবং বলেছে পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী সৃষ্টির সময় টেম্পারেচার খুব হাই ছিল, ধীরে ধীরে সেটা শীতলীকরণ হয়। আদিম বায়ুমণ্ডলে বিজারক পরিবেশ সৃষ্টি, শর্করা, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড সৃষ্টি, হট ডাইলিউট স্যুপ গঠন, ঠিক আছে, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার সৃষ্টি, প্রোটোসেল বা আদি কোষ সৃষ্টি, ঠিক আছে, প্রোটোসেল বা আদি কোষ সৃষ্টি। এবার কি কোয়াসারভেট কি, যেরকম বললাম পরপর এগুলো, এই যে যেগুলো আমি দেখালাম পরপর। এবার হচ্ছে হট ডাইলিউট স্যুপ, এই টার্মগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। হট ডাইলিউট স্যুপ মানে কি, মানে পৃথিবীর যখন সৃষ্টি হয় তখন কিন্তু যে মানে পৃথিবীর যে এই যে মৌলগুলো যৌগ হওয়া শুরু করে, সেটা কোথায় শুরু করে, উত্তপ্ত গরম জলে শুরু হয়, ঠিক আছে। এই জন্য আদিম উত্তপ্ত সমুদ্রে শর্করা, মানে এই যে এই জিনিসগুলো যে দেখালাম, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ঠিক আছে, কোয়াসারভেট, এগুলো যে তৈরি হয়েছে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে কোথায়, যে আদিম পৃথিবীতে, ঠিক আছে।
মানে উত্তপ্ত জলে, আদিম উত্তপ্ত সমুদ্রে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি জৈব যৌগ মিশে যে তপ্ত লঘু স্যুপ তৈরি করেছিল, সেটাকে আমরা কি বলছি? হট ডাইলুট স্যুপ, যার প্রবক্তা হচ্ছে হ্যালডেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে হট ডাইলুট স্যুপের প্রবক্তা কে? কোয়াসারবেট। কোয়াসারবেট কি দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, এইগুলো দ্বারাই কিন্তু কোয়াসারবেট গঠিত। এখানে যেরকম দেখতে পাচ্ছ, আমি প্রোটিনের একটা কথা বলেছিলাম, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট গঠিত দ্বিস্তরীয় আবরণযুক্ত কোলয়েড কণা যা বিভাজনে সক্ষম। এর প্রবক্তা হচ্ছে, কোয়াসারবেটের প্রবক্তা হচ্ছে ওপারিন। মাইক্রোস্ফিয়ার কি বলছে? প্রোটিনয়েড অণু দ্বারা গঠিত অর্ধভেদ্য পর্দা বেষ্টিত, মানে এটা কোয়াসারবেট এবং মাইক্রোস্ফিয়ার সামান্য মানে একই। এটা বলছে কি প্রোটিনয়েড দ্বারা গঠিত। এর প্রবক্তা হচ্ছে ফক্স, সিডনি ফক্স। প্রোটোসেল, নিউক্লিক অ্যাসিড, মানে যখন এই কোয়াসারবেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যাচ্ছে, ডিএনএ অথবা আরএনএ, এটাকে আমি লিখেছিলাম, এই যে কোয়াসারবেট তার সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করলো কি? প্রোটোসেল বা প্রোটোবায়ন। তারপরে প্রোটোসেল থেকে তৈরি হলো প্রোক্যারিওটিক সেল। কোয়াসারবেট বা এই যে মাইক্রোস্ফিয়ার, যা প্রাণের আদিরূপ। এরপরে সৃষ্টি হয়েছে প্রোক্যারিওট। এই প্রোক্যারিওট অ্যাকচুয়ালি কিন্তু এরাই কিন্তু অ্যাকচুয়ালি প্রাণ। এই প্রোক্যারিওটের পর থেকে হচ্ছে মেসোক্যারিওট, আমি ডিরেক্ট লিখছি ইউক্যারিওট, ঠিক আছে? ইউক্যারিওট থেকে ইউক্যারিওট এককোষী, ইউক্যারিওট বহুকোষী। এবার মিলার আর উরের পরীক্ষা। মিলার উরের পরীক্ষা কি? দুজন বিজ্ঞানী, এই যে মানে মিলার আর উরের পরীক্ষা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে জৈব রসায়নবাদ, যেটাকে আমরা বলছি, এটা দিয়েছিলেন কে? ওপারিন ও হ্যালডেন। ওকে, এটা দিয়েছিলেন ওপারিন ও হ্যালডেন। জৈব রসায়নবাদের প্রবক্তা হচ্ছে ওপারিন ও হ্যালডেন। এই ওপারিন ও হ্যালডেনের কথাটাকে এরা পরীক্ষার দ্বারা প্রমাণ করেছিলেন, মিলার এবং উরে। ওকে, স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে পরীক্ষাগারে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টি করেন এবং তারা একটি ফ্লাস্কে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন কি অনুপাতে নিয়েছিল? এটা মাথায় রাখবে, 2:2:1 অনুপাতে, এবং জলীয় বাষ্প রেখেছিলেন। এরপর টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে প্রায় 7 দিন ধরে বিদ্যুৎ স্ফুলিঙ্গ, বজ্রপাতের মতো আর কি, বজ্রপাতে যতটা টেম্পারেচার দরকার হয় ঠিক ততটাই টেম্পারেচার তারা প্রয়োগ করেছিলেন। এবং পরে সেই মিশ্রণটিকে তারা শীতল, মানে পরে একটা কন্ডেন্সারের মাধ্যমে সেটাকে কি করেছিল? শীতলীকরণ করেছিল। নেক্সট স্টেপে এর ফলে তারা কি হয়েছিল? তারা এইটা কোশ্চেন দেয় যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড তারা পেয়েছিল? গ্লাইসিন, এগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড, এই দুটো কিন্তু অ্যামাইনো অ্যাসিড, এখানে আছেও, লেখাও আছে, ঠিক আছে? ওকে, সরি, এটা কি হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আরে ও এখানে লেখা যাবে না, আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, নামক এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমি শর্টে লিখে দিলাম, এবং জৈব অ্যাসিড পেয়েছিলেন, ঠিক আছে? তিনি কোন কোন অ্যামাইনো অ্যাসিড পেয়েছিলেন কোশ্চেন দেয়। এটি প্রমাণ করে যে জৈব পদার্থ থেকেই রাসায়নিকভাবে প্রাণের উপাদান সৃষ্টি হয়েছে। এবার বিবর্তন সম্পর্কিত কিছু মতবাদ, ঠিক আছে? এখানে দুজন বিজ্ঞানীর নাম খুব ভালোভাবে আমাদের জানতে হবে। একটা হচ্ছে ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ, এটা দিয়েছিলেন কে? বিজ্ঞানী জাঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। তার বইটির নাম হচ্ছে ফিলোসফি জুলজিক, ওকে, যেটা 1809 খ্রিস্টাব্দে বইটা প্রকাশিত হয়েছিল। তার মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি ছিল, কি বলেছিলেন তিনি? এই যে ব্যবহার ও অব্যবহার সূত্র। ব্যবহার অব্যবহার মানে সূত্র মানে কি? যে অঙ্গ আমরা যত বেশি ব্যবহার করব সেই অঙ্গ তত বেশি কি হবে? কার্যকরী হবে, সে অঙ্গ তত বেশি অ্যাক্টিভ হবে। যে অঙ্গ যত কম, যেরকম আমরা বাঁ হাত ডান হাতের মধ্যে আমরা ডান হাতটাকে বেশি ব্যবহার করি, সেই কারণে আমাদের ডান হাত বেশি কার্যকরী। আবার ডান হাতটাকে যদি আমরা ব্যবহার করা কমিয়ে দিই, তাহলে কিন্তু ডান হাত কিন্তু সম্পূর্ণরূপে মানে এবার বাম হাতে আমরা কম ব্যবহার করি, জন্য বাম হাত হচ্ছে কম কার্যকরী, ঠিক আছে? যে অঙ্গ যত বেশি সুগঠিত হয়, কার্যকরী হয়, ঠিক আছে? যে অঙ্গ কাজ করা কমিয়ে দিচ্ছে তারা পরপর ধীরে ধীরে করে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে যাচ্ছে, যেমন জিরাফের লম্বা গলা। নাম্বার 2, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। জীবদ্দশায় অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। এটা কিন্তু সম্পূর্ণ এই কথাটা কিন্তু ঠিক নয়। এটাকে ওয়াইসম্যান বলে একজন বিজ্ঞানী এই কথাটার
কিন্তু মানে বিরোধিতা করেছিলেন এবং তার সপক্ষে তিনি, এই কথার বিপক্ষে তিনি যুক্তি দিয়েছিলেন ওয়াইসম্যান। এই যে আছে সপক্ষে জিরাফের লম্বা গলা, এবং ওয়াইসম্যান কি করেছিলেন, ইঁদুরের লেজ কাটার পরীক্ষা। ইঁদুরের মানে কি, তিনি কি করেছিলেন, ইঁদুরকে কয়েক প্রজন্ম ধরে তিনি লেজ কেটে দিয়েছিলেন। তার মানে কি, যে অঙ্গ মানে ইনি কি অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ, অর্থাৎ লেজ কেটে দিতে তাহলে এমন হওয়ার কথা যে পরের যে প্রজন্মে ইঁদুর তাহলে লেজবিহীন ইঁদুর হওয়ার কথা, কিন্তু সেরকম হয়নি। ইঁদুর কিন্তু লেজ নিয়েই জন্ম হয়েছিল। এখানে ডারউইন মানে ল্যামার্ক যেটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে অর্জিত বৈশিষ্ট্য, আমি মানে এই কথাটার মধ্যেও কিছুটা যে সম্পূর্ণ যে ঠিক মানে ওয়াইসম্যানও যে সম্পূর্ণ ঠিক পরীক্ষা করেছিল সেটাও নয়, কেননা আমি ইঁদুরের লেজটা কেটে দিচ্ছি, আমি জোর জবরদস্তি করে আমি তার বৈশিষ্ট্যটাকে আমি মানে দমানোর চেষ্টা করছি, সেটা তো ঠিক নয়। সে তার অভিযোজনের জন্য সে যেটা করবে, মানে যেটা সে স্বতঃস্ফূর্তভাবে করবে, সেই বৈশিষ্ট্য তার পরবর্তী প্রজন্মে যাবে। ঠিক আছে, এই যে লেজ কাটা ইঁদুরের সন্তান লেজ যুক্ত হয়েছে, এটা কিন্তু এটাও সম্পূর্ণরূপে কিন্তু ঠিক বলা যায় না, যে এটা যে বিপক্ষে তিনি প্রমাণ দিয়েছিলেন এটাও সম্পূর্ণরূপে ঠিক নয়। ঠিক আছে, এই মতবাদেরও কিন্তু আছে। তো আমাদের সেটা পড়তে হবে যে ইঁদুরের লেজের তারপরে সাপের ক্ষেত্রেও। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডারউইনবাদ। ডারউইনবাদ দিয়েছিলেন কে, চার্লস ডারউইন। চার্লস ডারউইন। ডারউইনের মত অনুযায়ী চার্লস ডারউইনের লেখা গ্রন্থের নাম কি, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা কত সালে, 1859 খ্রিস্টাব্দে, 1859। এর মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি ছিল, অত্যধিক হারে বংশবৃদ্ধি। দেখো মানে ডারউইন কি বলছে, যে ডারউইন দেখছে যে একটা জীবের মধ্যে অত্যধিক তারা কিন্তু বংশবৃদ্ধি করছে, তারা অত্যধিক হারে বংশবৃদ্ধি করা সত্ত্বেও তারা কেন টিকে থাকছে না, কারণ তাদের পরিবেশে টিকে থাকতে হলে কি কি দরকার, নাম্বার 1 অস্তিত্বের জন্য তাদেরকে সংগ্রাম করতে হয়। এই সংগ্রাম হচ্ছে 3 প্রকারের, অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম। 3 নম্বর বলছে কি, যারা সংগ্রামে, এই সংগ্রামের কারণে জীবের মধ্যে কি হয়, তাদের মধ্যে যে মানে সংগ্রাম যারা করছে তাদের মধ্যে কিন্তু ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। যেরকম আমি যদি একটা খুব সিম্পল উদাহরণ বলি, যে ধরো ফিশারিতে আমি মাছ ছাড়লাম, ঠিক আছে, এবার সেই মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে যে সকল মাছ একদম প্রথম যে এবার খাবার দিলে একদম প্রথম যে মাছগুলো সংগ্রাম করে হোক বা কষ্ট করে হোক তারা যে খাদ্যগুলো খাবে তারা খুব দ্রুত বৃদ্ধি পাবে, এবং যে মাছগুলো একটু আরাম করছিল যে পরে গেলেও হবে আমাদের এখন চলবে, ঠিক আছে, তারা কিন্তু পিছিয়ে গেল। এবার যে সকল মাছগুলো আগে মানে এগিয়ে গেল, যে সকল তারা কিন্তু মানে একটু বেশি খাদ্য খাবে, সে আরো বেশি শক্তিশালী হবে। এবং এখানে কিন্তু একটা বড় মাছ আর একটা ছোট মাছের মধ্যেও কিন্তু একটা ভেরিয়েশন, ভেদ চলে আসবে। ওকে, মানে এর কিসের ভিত্তিতে, ওজনের ভিত্তিতে বলতে পারি। ঠিক আছে, একটা ভেদ বা প্রকরণ চলে আসে। এই জন্য বলেছে সংগ্রামের ফলে জীবে ছোটখাটো পরিবর্তন আসে। নাম্বার 4 যোগ্যতমের উদ্বর্তন, যারা সংগ্রামে জয়ী হয় তারাই কিন্তু টিকে থাকে, যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে মাছগুলো বড় হয়ে যাবে সংগ্রামের মাধ্যমে, যারা বড় হবে তারা কিন্তু বেশি পরিমাণে খাবে, তারা আরো বেশি শক্তিশালী হবে, তারা আরো বেশি শক্তিশালী যত হবে আরো তারা বেশি খাদ্য গ্রহণ করতে পারবে, অর্থাৎ তারা প্রথমে সংগ্রাম করেছিল বলেই তারা আজকে কি হতে পারছে, জয়ী হতে পারছে। ঠিক আছে, সেই জন্য বলছে যোগ্যতমের উদ্বর্তন। প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতি যোগ্য জীবকেই কিন্তু নির্বাচন করে। নতুন প্রজাতির উৎপত্তি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে দীর্ঘকাল ধরে বৈশিষ্ট্য পুঞ্জীভূত হয়ে নতুন প্রজাতি সৃষ্টি হয়, একটা নতুন প্রজাতির কিন্তু সৃষ্টি হয় সেখান থেকে। এবার আসছি কি ল্যামার্কবাদ। ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম। ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য, কালারটা একটু চেঞ্জ করে দিই। ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে ডিফারেন্স। ল্যামার্কবাদ হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার ও অর্জিত বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেয়, আর ডারউইনবাদ হচ্ছে জীবন সংগ্রাম
প্রাকৃতিক নির্বাচন। ডারউইন মতবাদের হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচন, এবং এই ডারউইন মতবাদেরও কিছু ভুল ত্রুটি ছিল। ডারউইন মতবাদের সাথে এটাকে আমরা এই ভুল ত্রুটি যারা প্রমাণ করেছিল তারাই নতুন ডারউইনবাদ দিয়েছিল, যেটাকে আমরা নয়া ডারউইনবাদ বা নিও ডারউইনিজম বলে থাকি। ডারউইনের মতবাদের সাথে মেন্ডেলের বংশগতি সূত্র ও আধুনিক জিন তত্ত্বের সংমিশ্রণে ওয়াইসম্যান, হুগো দা ভ্রিজ, মানে দা ভ্রিজ বলছে, প্রমুখ বিজ্ঞানীরা যে আধুনিক মতবাদ দিয়েছিলেন সেটাকেই আমরা বলছি কি ডারউইনের মতবাদ বা ডারউইনবাদ। ডারউইন বলছে ডারউইন প্রকরণের কারণ ব্যাখ্যা করতে পারেননি, যার নয়া ডারউইনবাদে মিউটেশন বা জিনের পুনর্বিন্যাসের, হ্যাঁ মিউটেশনকে তিনি মানে ডারউইন মিউটেশনকে তিনি কি বলেছিলেন, প্রকৃতির খেলা বলেছিলেন। এটা অনেক সময় কোশ্চেন দেয়, ঠিক আছে, প্রকৃতির খেলা বলেছিলেন। অভিব্যক্তির প্রমাণ, অভিব্যক্তির প্রমাণ যদি বলি আমরা, এই অভিব্যক্তি যে হচ্ছে সেটা আমরা বুঝবো কি করে, ঠিক আছে। জীবাশ্ম ঘটিত প্রমাণ, তোমাকে কোশ্চেন দিতে পারে যে অভিব্যক্তির জীবাশ্ম ঘটিত প্রমাণ দাও, যেমন ঘোড়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই, বিভিন্ন যুগের বিভিন্ন ঘোড়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে। ইওহিপ্পাস, পরপর ঘোড়াগুলোর নাম মনে রাখবে, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস আর ইকুয়াস। এই ঘোড়ার মধ্যে পরপর দেখো আদিম এরা সব থেকে ছোট 4টি আঙ্গুল ছিল, ধীরে ধীরে করে আঙ্গুলের সংখ্যা কমেছে, হাইটও কমেছে, হ্যাঁ সরি হাইট বেড়েছে পরপর। আধুনিক একটি শক্ত খুর, এদের মানে 4টে আঙ্গুল থেকে একটা শক্ত খুরযুক্ত আঙ্গুল এসেছিল। উচ্চতা বৃদ্ধি, হাইট বেড়ে গেছে, পায়ের আঙ্গুল কমে গিয়ে খুরে পরিণত হওয়ার প্রধান পরিবর্তন। নেক্সট হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম, জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্ম। জীবাশ্ম কাকে বলছে? পাললিক শিলায় সংরক্ষিত লুপ্ত জীবের দেহাবশেষ। খুব খুব সোজাভাবে বলেছে যে পাললিক শিলা মানে কি, পলি মাটি থেকে তৈরি হয় পাললিক শিলা, ঠিক আছে। পাললিক শিলা মানে সে চাপের সৃষ্টি হবে, তাপের সৃষ্টি হবে, এগুলো বলেনি, একদম সিম্পল। পাললিক শিলায় সংরক্ষিত লুপ্ত জীবের দেহাবশেষ বা ছাপকে বলা হয় জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম কাকে বলছে? যে সকল জীব সুদূর অতীতে সৃষ্টি হয়ে আজও কোনো পরিবর্তন ছাড়াই টিকে আছে, এখনো পর্যন্ত বেঁচে আছে, তার কোনো পরিবর্তন হয়নি, ওকে। অথচ তাদের সমসাময়িকরা বিলুপ্ত, যেমন প্লাটিপাস, হংসচঞ্চু, ওকে, লিমুলাস বা রাজগাঁকড়া, স্ফেনোডন, এরা। মিসিং লিঙ্ক, এবার এখানে তোমায় কোশ্চেন দিবে কিরকম, যে বলবে একটা স্তন্যপায়ী জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলের উদাহরণ দাও, ঠিক আছে, লিভিং ফসিল এর উদাহরণ দাও। বা বলবে একটা আর্থ্রোপোডা, ঠিক আছে, স্পেনোডন, যেরকম স্পেনোডন হচ্ছে ইয়ের মধ্যে পড়ছে, আরে রেপটিলিয়ার মধ্যে পড়ছে, ওকে। মিসিং লিঙ্ক ও কানেক্টিং লিঙ্ক। মিসিং লিঙ্ক কাকে বলছে? মিসিং লিঙ্ক হচ্ছে কি, দুটি ভিন্ন গোষ্ঠীর বৈশিষ্ট্যযুক্ত বিলুপ্ত জীব, যেমন আর্কিওপটেরিক্স, যা সরীসৃপ ও পাখির সংযোগ রক্ষাকারী। আর্কিওপটেরিক্স পাখি এবং সরীসৃপের সংযোগ রক্ষা করে। কানেক্টিং লিঙ্ক, এটাও হয়ে গেল মিসিং লিঙ্ক। কানেক্টিং লিঙ্ক, দুটি ভিন্ন গোষ্ঠীর বৈশিষ্ট্যযুক্ত বর্তমান জীব, যেমন হচ্ছে কি প্লাটিপাস, যা সরীসৃপ ও স্তন্যপায়ীর সংযোগ রক্ষাকারী, যা কি করে, সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষা করে। নেক্সট হচ্ছে সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ। সমসংস্থ অঙ্গ কাকে বলছে? যে সকল অঙ্গ উৎপত্তিগতভাবে একই, অর্থাৎ আভ্যন্তরীণ যদি গঠন দেখি সেম, কিন্তু কাজ হচ্ছে এদের আলাদা। উৎপত্তি ও গঠন এক, আভ্যন্তরীণ গঠন, ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে আলাদা। যেমন পাখির ডানা, মানুষের হাত, তিমির ফ্লিপার। দেখো পাখির ডানায় উঠতে সাহায্য করে, মানুষের হাত জানি না কি করতে সাহায্য করে, এই যে দেখতে পাচ্ছ মানুষের হাত। তিমির ফ্লিপার মাছের মতো তাদেরকে জলে সাঁতার কাটতে সাহায্য করে, ঠিক আছে। এটি একটি অপসারী বা ডাইভার্জেন্ট ইভলিউশন, মানে উৎপত্তিগতভাবে একই বাট এদের কার্যগত দিক থেকে এরা আলাদা, ওই জন্য। আর এই অর্গানগুলোকে, এই অঙ্গগুলোকে আমরা কি বলছি? হোমোলোগাস। আর অ্যানালোগাস, অ্যানালোগাস কাদেরকে বলছি? অ্যানালোগাস অর্গান
কাজ এক কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা, উল্টোটা আর কি। যেমন পাখির ডানা পতঙ্গের ডানা, দুটো দুটো ডানা কিন্তু উঠতে সাহায্য করে, বাট পাখির ডানার গঠন আলাদা। পাখি হচ্ছে কি মানে এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে, কিন্তু পতঙ্গ হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, এদের কোনো মেরুদণ্ড বা এরা নন কর্ডাটার মধ্যে পড়ে, আর্থ্রোপোডার মধ্যে পড়ে। এটা হচ্ছে অভিসারী অভিব্যক্তি বা কনভার্জেন্ট। ডাইভার্জেন্ট ডাইভার্ট করে যাচ্ছে, অর্থাৎ উৎপত্তি একই কিন্তু তাদের হচ্ছে কি কাজ আলাদা, এক জায়গা থেকে এসছে এরা। আর এরা হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে একই জায়গায় মানে একই পরিবেশে থাকার কারণে এদের কাজ হচ্ছে একই, কিন্তু এদের যদি গঠন আমরা দেখি আলাদা, কারণ এদের উৎপত্তিগত দিক থেকে মানে এরা যে জায়গা থেকে, এরা বিভিন্ন জায়গা থেকে এসছে, যে কারণে এদের গঠন আলাদা বাট কাজ একই, যেহেতু একই পরিবেশে থাকে সেই জন্য কাজ একই। সেই জন্য এদেরকে আমরা কি বলছি, কনভার্জেন্ট। কনভার্জেন্ট মানে কি বিভিন্ন জায়গা থেকে আসা, এরকম ব্যাপারটা, এরকম তীর চিহ্নটা। আর ডাইভার্জেন্ট মানে কি এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাওয়া। ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে না? বুঝতে পারছি না। এবার হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ কি? নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে পূর্বপুরুষের দেহে, যেটা আমি বললাম যে আগে এটা সক্রিয় ছিল কোনো না কারণে, ঠিক আছে, বর্তমানে কার্যহীন অঙ্গ, কোনো কাজ করে না। মানুষের হচ্ছে অ্যাপেন্ডিক্স, কক্সিস, বলবে যে মেরুদণ্ডের সঙ্গে যুক্ত কক্সিস। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের পৌষ্টিক নালীর সঙ্গে যুক্ত, চোখের নিকটিটেটিং পর্দা, গায়ের লোম, ঠিক আছে। উদ্ভিদের ক্ষেত্রে কালকাসুন্দা স্ট্যামিনোড নিষ্ক্রিয় পুংকেশর, শতমূলীর হচ্ছে স্পিস্টিলোড নিষ্ক্রিয়, এটা হচ্ছে কি গর্ভকেশর, এগুলো মনে রাখবে। নেক্সট পেজে যাই। এবার মানে অভিব্যক্তির আরেকটা প্রমাণ হচ্ছে কি হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠনের ক্ষেত্রে যেমন মাছ 2 প্রকোষ্ঠ যুক্ত, এদেরকে আমরা কি বলি, ভেনাস হৃৎপিণ্ড বলি। উভচর 3 প্রকোষ্ঠ যুক্ত। সরীসৃপ অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ যুক্ত, ঠিক আছে। এক সেকেন্ড, এর ব্যতিক্রম হচ্ছে কি কুমির। কুমির ব্যতিক্রম কিন্তু, ঠিক আছে, ব্যতিক্রম কি কুমির। কুমিরের কিন্তু 4টি প্রকোষ্ঠ থাকে, ওকে। আর হচ্ছে পাখি এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে 4টি প্রকোষ্ঠ। দ্বিচক্রী হৃৎপিণ্ড অর্থাৎ 2টি অলিন্দ 2টি নিলয় সম্পূর্ণ আলাদা। এটি প্রমাণ করে যে সরল থেকে জটিলতম জীবের সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে কি ভ্রূণ তত্ত্ব বা হেকেলের সূত্র। বায়োজেনেটিক সূত্র, হেকেলের যে সূত্রটা বলছে কি যে ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি করে, অন্টোজেনি রিক্যাপিচুলেট ফাইলোজেনি, বা এটাকে আমরা এরকমও বলতে পারি রিপিট, অন্টোজেনি রিপিট ফাইলোজেনি। অর্থাৎ ভ্রূণের বিকাশের সময় জীব তার পূর্বপুরুষের ইতিহাস পুনরাবৃত্তি করে, ঠিক আছে, তার মানে যে পূর্বপুরুষের যে ইতিহাস ছিল সেটারই পুনরাবৃত্তি করে। মানুষের ভ্রূণে একসময় ফুলকা ছিল, ঠিক আছে, ও লেজ ছিল, যেটা প্রমাণ করে যা মৎস্য ও সরীসৃপ পূর্বপুরুষের ইঙ্গিত দেয়, ঠিক আছে। মানে যদি ছোট অবস্থায় আমরা আমরা আমাদের ভ্রূণে দেখতে পাবো একদম প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের লেজ তৈরি হয়, ধীরে ধীরে করে সেই লেজটা কিন্তু অবলুপ্ত হয়। তার মানে কি এর থেকে প্রমাণিত হয় যে আমাদের আগে কোনো না কোনো সময় লেজ ছিল, ওকে। নেক্সট হচ্ছে কি অভিযোজন। আচরণ ও অভিযোজন। অভিযোজন কাকে বলছে? অভিযোজন হচ্ছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীবের যে গঠনগত বা আচরণগত পরিবর্তন। মানে একটা নতুন পরিবেশে গেলে জীব ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তার যে গঠনগত অথবা আচরণগত যে পরিবর্তন ঘটায় সেটাকে আমরা বলছি অভিযোজন। আচরণ হচ্ছে কি সেই পরিবর্তনের বহিঃপ্রকাশ। ওই যে পরিবর্তনটা হয়েছে, তুমি ধরো একটা আত্মীয়ের ঘরে গেছো, তুমি কি ঘরে যেরকম বিহেভ করো সবার সঙ্গে তুমি কি সেরকম করবে না, তুমি আর একটু ভালো, নিজের ভালোটা সেখানে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং তোমার আচরণের কি হলো, পরিবর্তন হলো। এবং তুমি যে আচরণ পরিবর্তনটা ঘটালে, তুমি যদি ঘরের মতো সেখানে গিয়ে সোফাতে লোকে একে দ্বিতীয়বার আর ডাকা যাবে না, এ ছেলে ঠিক আছে, এ ছেলে বা মেয়ে যাই হোক, একে আর দ্বিতীয়বার ডাকা যাবে না, এর আচরণ ভালো নয়, ঠিক আছে। তো তুমি সেখানে ভালো বিহেভ করতে হবে, স্বাভাবিকভাবে তুমি বিহেভ করতে পারবে না। ওই পরিবেশে থাকতে গেলে তোমাকে মানে ওই পরিবেশের মতো করে তোমাকে বিহেভ করতে হবে, ঠিক আছে। বোঝা গেল কথাটা? এবার হচ্ছে কি নেক্সট আমি কালারটা একটু চেঞ্জ করি। এবার হচ্ছে ক্যাকটাস বা জেরোফাইট
জেরোফাইট ও রুই মাছের অভিযোজন। ক্যাকটাস পাতা কাঁটায় রূপান্তরিত, বাষ্পমোচন রোধে এরা অংশগ্রহণ করে, মানে বাষ্পমোচন রোধের জন্য এদের পাতাগুলো কিসে কাঁটায় রূপান্তরিত। কাণ্ড রসালো ও সবুজ, পর্ণকাণ্ড বা যেটাকে আমরা বলি পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড। জল সঞ্চয় ও সালোক সংশ্লেষের জন্য এদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, সরি কাণ্ড হচ্ছে পর্ণকাণ্ড, মানে সবুজ আকৃতির, এই যে মানে পাতার মতোই দেখতে, এদের কাণ্ডগুলোকে পাতার মতোই দেখতে চাপটা। ঠিক আছে, এগুলো হচ্ছে পাতা, এই যে কাঁটাগুলো হচ্ছে কিন্তু পাতা, আর কাণ্ড যেটা সেটা কিন্তু পাতার মতো দেখতে। রুই মাছের পটকা কি করে, জলে ভাসতে এবং ডুবতে সাহায্য করে। ফুলকা জলে শ্বাস নিতে সাহায্য করে। আর মাকু আকৃতি জলে সহজে চলাচল করার জন্য। মাকু মানে কি রকম, এই যে এটা হচ্ছে মাকু, মানে কি মাঝখানটা হচ্ছে স্ফীত মোটা আর দু সাইড হচ্ছে কি সরু, এই জন্য এটাকে বলা হয় মাকু আকৃতির। পায়রাও মাকু আকৃতির হয়। ঠিক আছে, এবার পায়রার হচ্ছে খেচর অভিযোজন। পায়রা আকাশে ওড়ার জন্য কি কি, পায়রার এই যে মাকু আকৃতির। পায়রাও দেখবে কি যে মানে এখানে এটা আঁকতে পারছি না, এই যে এরকম না, এরকম। এবার যদি এটা তো ময়ূর মতো হয়ে গেল মনে হয়, তো এই মোটামুটি দেখো এটা হচ্ছে কি স্ফীত, এবার দু সাইড হচ্ছে কি সরু, এই জন্য। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবং এদের এয়ার স্যাক বা বায়ুথলি দেখা যায়। বায়ুথলি এরা হচ্ছে যেটা হচ্ছে কি নিঃশ্বসনে সাহায্য করে। আর এদের অস্থি হচ্ছে ফাঁপা, যাদের নিউম্যাটিক অস্থি বলা হয়। সুন্দরী গাছের ক্ষেত্রে এরা হচ্ছে হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ। সুন্দরী হচ্ছে কি শ্বাসমূল দেখা যায় বা নিউম্যাটোফোর। ঠিক আছে, মাটির উপরে উঠে আসে অক্সিজেন নেওয়ার জন্য। আর জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, মানে কি ফল গাছে থাকতেই বীজ অঙ্কুরিত হয়ে যায়। আর পাতায় লবণ গ্রন্থি থাকে। উটের অভিযোজন, উট মরু অঞ্চলে থাকে। ঠিক আছে, কুঁজে চর্বি সঞ্চয় করে। বিপাকীয় মানে সেই চর্বি কি করে, বিপাকীয় জল উৎপন্ন করে। সেই চর্বি বিপাক করে জল উৎপন্ন করে। ধরো মরু অঞ্চলে জল যেখানে পাওয়া যায় না, সেই কুঁজে তারা কি করে, কুঁজে চর্বি থাকে যেটা জল সঞ্চয় করে রাখে। ঠিক আছে, সেটা বিপাক ঘটিয়ে সেখান থেকে ফ্যাট উৎপন্ন হয়। ঠিক আছে, মানে ওই ফ্যাটের বিশ্লেষণ ঘটলে জল উৎপন্ন হয়। এবার ত্বক পুরু, ঘাম কম হয়, ওই জন্য নাসারন্ধ্র বন্ধ করা যায়। নাসারন্ধ্র বন্ধ করা যায় বলতে বালু ঝড় থেকে নাককে আটকানোর জন্য, এবং যাতে নাকের সঙ্গে জলীয় মানে নাসারন্ধ্রের মাধ্যমে জলীয় বাষ্পটা বেরিয়ে না যায়, সেজন্য নাসারন্ধ্রকেও তারা বন্ধ করতে পারে। নেক্সট পেজে যাই। আরবিসি, হ্যাঁ, লোহিত রক্ত কণিকা এদের ডিম্বাকার এবং নিউক্লিয়াসবিহীন। ডিম্বাকার হওয়ার জন্য, নিউক্লিয়াসবিহীন তো আলাদা প্রশ্ন, সেটাতে আসছি পরে। ডিম্বাকার হওয়ার জন্য এদের মানে অর্ধকঠিন রক্ত হওয়া সত্ত্বেও রক্ত কিন্তু পুরোপুরি তরল নয়, আমাদের মতো এতটা তরল নয়। ঠিক আছে, রক্তের মাধ্যমে ডিম্বাকার হওয়ার জন্যই কিন্তু এরা রক্তের মাধ্যমে কিন্তু খুব সহজে যেতে পারে। এবং এদের জল শোষণ ক্ষমতা প্রচুর। এরা 240% পর্যন্ত এরা জলকে শোষণ করতে পারে। কত, 240% পর্যন্ত এরা জলকে শোষণ করতে পারে। এটি বেশি জল শোষণ ফাটবে না এবং ডিহাইড্রেশনে সরু রক্তনালী দিয়ে চলতে পারে। ডিহাইড্রেশন মানে শরীরে জল কমে গেল, তাহলে রক্তনালী দিয়েও কিন্তু এই ডিম্বাকার হওয়ার জন্য কিন্তু যেতে পারে। ওকে, এবার হচ্ছে আচরণগত অভিযোজন। যেমন আমরা কোথায় দেখতে পাই, শিম্পাঞ্জি ও মৌমাছির ক্ষেত্রে। শিম্পাঞ্জি কি করে, কাঠ দিয়ে উই পোকা বের করে, পাথরের হাতুড়ি দিয়ে বাদাম ভাঙে। মৌমাছির ক্ষেত্রে আমরা বিভিন্ন নৃত্য দেখতে পাই, চক্রাকার নৃত্য। ঠিক আছে, খাদ্যের উৎসর 100 মিটারের মধ্যে হলে, ওয়াকটেল নৃত্য কি, যদি খাদ্যের উৎস 100 মিটারের বেশি হয়ে যায় তখন তাকে ইংরেজি 8 অক্ষরের 8। ঠিক আছে, এরকম আর কি, এরকম ভাবে যেটা ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে হয়। এবার হচ্ছে আমাদের নেক্সট অধ্যায়, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ কিভাবে করব। নাইট্রোজেন চক্র এবং পরিপোষক চক্র। নাইট্রোজেন চক্র হচ্ছে কি, চক্র কাকে বলছে, এটাকে আমরা পরিপোষক চক্র বা মানে প্রত্যেকটা, এটা তোমাদের একটা দিয়েছে। এবার এটা কি হয়, পরিবেশের কিছু উপাদান জীবের মধ্যে আসে, আবার জীব থেকে পুনরায় পরিবেশে যে ফিরে যাওয়া। ঠিক আছে, জীবের ওই উপাদানগুলো জীবের মধ্যে আসা, আবার জীব থেকে পুনরায় পরিবেশে ফিরে যাওয়া, যে চক্রকারে আবর্তিত হয়, সেটাকে আমরা বলছি কি পরিপোষক চক্র। ঠিক আছে, তাদের মধ্যে একটা হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেনকে হচ্ছে কি আমরা
এত পার্সেন্ট আছে, বায়ুমণ্ডলে 78% লাগভাগ, মানে 78% প্রায় 0.09, এটা ভ্যারি করে বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে, এটা 78 ধরে রাখো। এবার নাইট্রোজেন চক্র, যে চক্রাকার পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে মেশে, বানানটা ভুল আছে, মাটিতে মেশে জীবদেহে আসে এবং পুনরায় বায়ুতে আবার ফিরে যায়, এটি একটি জৈব ভূ রাসায়নিক চক্র বা পরিপোষক চক্র। এবার নাইট্রোজেন কিন্তু আমরা সরাসরি গ্রহণ করতে পারি না। নাইট্রোজেন ওই কারণে কি হয়, জীবদেহে আসে, প্রথমে কি হয়, নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় নাইট্রোজেন চক্রের, ঠিক আছে। প্রথমে হচ্ছে বায়ুর নাইট্রোজেন, সেটা কি হয়, মানে মাটিতে আবদ্ধ হয়, সংবন্ধন, ঠিক আছে, ফিক্সেশন। নাইট্রোজেন কি হয়, সংবন্ধন বা ফিক্সেশন। সেখান থেকে যায় কি উদ্ভিদ দেহে, উদ্ভিদ সেটাকে গ্রহণ করে, উদ্ভিদ দেহ থেকে হচ্ছে কি প্রাণী দেহে। এবার উদ্ভিদ প্রাণীর মৃত্যুর পরে তাদের কি হয়, উদ্ভিদ বা প্রাণী দেখো ধরো মারা গেল, উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পরে, প্রাণীর পরে সেটা কোথায় যাবে, বিভিন্ন মানে কি বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা পচন হবে, তারপরে সেটা পরিণত হবে অ্যামোনিয়াতে, অ্যামোনিয়া থেকে বিভিন্ন মানে নাইট্রোজেন যুক্ত বিভিন্ন অ্যাসিডে, ঠিক আছে, HNO2 বা HNO3 নাইট্রেট বা নাইট্রিক অ্যাসিড এতে পরিণত হবে। সেখান থেকে ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে পুনরায় আবার এই যে নাইট্রোজেন আবার হচ্ছে কি বায়ু নাইট্রোজেন ফিরে আসছে। এই যে প্রসেসটাকে আমরা বলছি নাইট্রোজেন চক্র। প্রথমে নাইট্রোজেন সংবন্ধন আমি বললাম, নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে কালারটাকে একটু চেঞ্জ করি, এখানে চেঞ্জ হয়ে গেছে না, আচ্ছা, নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে ফিক্সেশন, এটা হচ্ছে বিভিন্ন উপায় আছে, প্রাকৃতিক উপায়, জীবজ উপায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো প্রাকৃতিক উপায়, জীবজ উপায়, বজ্রপাতের সময় বিদ্যুৎকরণের নাইট্রোজেন ও অক্সিজেন মিলে কি তৈরি করে, NO, পরে এই নাইট্রোজেন আবার ডাইঅক্সাইড তৈরি করে NO2টা নিচে হবে, এবং বৃষ্টির জলে মিশে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। মানে কি বলতে চাইছে বুঝতে পারছো কি, N2 প্লাস O2 কি তৈরি করছে, 2NO, ওকে। এই 2NO আবার অক্সিজেনের সঙ্গে 2NO প্লাস O2 কি তৈরি করছে, 2NO2 তৈরি করছে। এই NO2 আবার, ঠিক আছে, এই 2NO2 প্লাস H2O কি তৈরি করছে, HNO3 বা HNO2 এগুলো তৈরি করছে। জীবজ উপায় কি, বিভিন্ন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আছে, অ্যাজিটোব্যাক্টর, ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম। মিথজীবী ব্যাকটেরিয়া আছে রাইজোবিয়াম, রাইজোবিয়াম থাকে কোথায়, মটর গাছের মানে সিম্বগোত্রীয় উদ্ভিদে থাকে, উদ্ভিদের মূলের অর্বুদে থাকে। সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, অ্যানাবিনা, নস্টক, এরা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। নাইট্রোজেনের রূপান্তর অর্থাৎ অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। অ্যামোনিফিকেশন হচ্ছে কি, মৃত জীবদেহ থেকে যখন অ্যামোনিয়া তৈরি হয়, এটা করে কারা, এই অ্যামোনিফিকেশনে সাহায্য করে কে, অ্যামোনিফিকেশনে সাহায্য করে ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস। নাইট্রিফিকেশনে সাহায্য করে, নাইট্রিফিকেশন কি, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট NO2 এবং পরে NO3, ঠিক আছে, এখানে সাহায্য করে নাইট্রোসোমোনাস, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করছে NO2, আর নাইট্রেট তৈরি করছে নাইট্রোব্যাক্টর। নাইট্রাইট থেকে মানে প্রথমে হচ্ছে NH3, সেখান থেকে তৈরি হচ্ছে NO2 মাইনাস, অর্থাৎ এখানে HNO2 বা HNO3, সেখান থেকে হচ্ছে এই মানে NO3, ঠিক আছে, সেখান থেকে তৈরি হচ্ছে কি NO3। এবার সেখান থেকে হচ্ছে কি নাইট্রেট থেকে নাইট্রাইট তৈরি হচ্ছে, সরি, নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এখানেও হচ্ছে, এখানে করছে কি নাইট্রোব্যাক্টর। এবার হচ্ছে ডিনাইট্রিফিকেশন, মাটির নাইট্রেট থেকে পুনরায় নাইট্রোজেন গ্যাস মুক্ত হয়ে বাতাসে ফিরে যাওয়া, সেটাকে আমরা কি বলছি, ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনে সাহায্যকারী অণুজীব হচ্ছে কি সিউডোমোনাস এবং থায়োব্যাসিলাস, নাইট্রোজেন চক্রের গুরুত্ব ও মানুষের প্রভাব।
নাইট্রোজেন যৌগের গুরুত্ব কি? উদ্ভিদের পুষ্টি যোগায়, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। নাইট্রোজেন মানে প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি? নাইট্রোজেন। মনে রাখবে এটা। ওই জন্য প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, পরিবেশে বিভিন্ন নাইট্রোজেন গ্যাসের ভারসাম্যকে বজায় রাখে। মানুষের উপর প্রভাব, অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারের ফলে জল দূষণ ও ইউট্রিফিকেশন ঘটছে, মানে যেটা জল দূষণের ফলে ইউট্রিফিকেশনের ফলে কি হয়? অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়। জীবাশ্ম জ্বালানি দহনে নাইট্রোজেন অক্সাইড সৃষ্টি হয়, যেটা কিন্তু একটি অ্যাসিড বৃষ্টির কারণ। ঠিক আছে, যেখান থেকে অ্যাসিড বৃষ্টি হয়। এবার হচ্ছে পরিবেশের দূষণ, পরিবেশ দূষণ। ওকে, এখানে দূষক ও দূষণ। দূষক কারা? পরিবেশে অবাঞ্ছিত পদার্থ, অবাঞ্ছিত মানে যাদের অপ্রয়োজনীয়, যাদের প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে, যেমন হচ্ছে ধোঁয়া, প্লাস্টিক। আর দূষণ যারা এই দূষণটা মানে এই দূষণ পরিবেশের ভৌত, রাসায়নিক, জৈবিক বৈশিষ্ট্যের অনিষ্টকারী, মানে যে সকল জৈব পদার্থগুলো আছে, রাসায়নিক পদার্থগুলো তাদের ক্ষতি করছে যারা, সেই প্রসেসটাকে বলছে কি? দূষণ। বায়ু দূষণ। বায়ু দূষণের কারণ আমরা জানি। বায়ু দূষণের কারণ হচ্ছে যানবাহনের ধোঁয়া, ঠিক আছে, CO2, ঠিক আছে, কলকারখানার ধোঁয়া, SO2, NO2, ঠিক আছে, ধূলিকণা, SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ছোট ছোট দানা, ঠিক আছে। অ্যাসিড বৃষ্টি কেন হয়? বাতাসে SO2 বা NO2 জলের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, কি SO2 প্লাস H2O কি তৈরি করে দিচ্ছে? H2SO4 তৈরি করে দিচ্ছে, 2H2O হয়ে যাবে, 2H2O তো 2H2O, H2SO4 তৈরি করে দিচ্ছে। তারপর হচ্ছে NO2, যেরকম NO2 প্লাস H2O কি তৈরি করে দিচ্ছে? HNO3, এটা করে নেবে, তৈরি করছে এগুলো, ঠিক আছে, যার সাথে মিশে। এবার প্রভাব, মার্বেল পাথরের ক্ষতি, যেটাকে আমরা স্টোন ক্যান্সার বা স্টোন লেপ্রোসি বলি। জলাশয়ের মাছের মৃত্যু হচ্ছে, মাটির উর্বরতা ধীরে ধীরে করে কি হচ্ছে? কমে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট টপিক, জল দূষণ ও ইউট্রিফিকেশন। কারণ, জল দূষণের কারণ, জল দূষণের কারণ হচ্ছে কি? শিল্প বর্জ্য, কৃষিক্ষেত্রের সার, গৃহস্থালির বর্জ্য পদার্থ। ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশনে কি হচ্ছে? যে ফসফেট জাতীয় সারের প্রভাবে জলাশয়ে শ্যাওলা ও জলজ উদ্ভিদের অত্যধিক বৃদ্ধি, এর ফলে জলে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে এবং মাছ মারা যাচ্ছে, ঠিক আছে। ফসফেট জাতীয় সারের প্রভাবে জলে শ্যাওলা ও এর ফলে কি হচ্ছে? অক্সিজেনের, যেটাকে আমরা অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, যার ফলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা বিওডি বলি, বিওডি, ঠিক আছে। বিওডির পুরো নাম মনে রাখবে, বিওডির পুরো নাম দেয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং সিওডির পুরো নামও অনেক সময় দিতে পারে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, অ্যালগাল ব্লুম, বানানটা একটু ভুল আছে, অ্যালগাল ব্লুম হবে, বয়লয় হর্ষকার। জলাশয় শৈবালের অত্যধিক বৃদ্ধিকে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম বলে। মৃত্তিকা দূষণ, মৃত্তিকা কিভাবে দূষণ হয়? প্লাস্টিক, কীটনাশক, তেজস্ক্রিয় বর্জ্য মাটিতে মেশার ফলে মাটির গুণাগুণ নষ্ট হয়, এর ফলে ফসল উৎপাদন কমে যায় এবং খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থ প্রবেশ করে। আচ্ছা, জৈব বিবর্ধন, এটা কিন্তু সাধারণত মানে জল দূষণের থেকেই আসে। অভঙ্গুর বিষাক্ত পদার্থ, যেমন আমরা যদি বিভিন্ন ডিটারজেন্ট ইউজ করি, ঠিক আছে, যে সকল অভঙ্গুর পদার্থ, যেমন হচ্ছে ডিডিটি, ডিডিটির ফুল ফর্ম কিন্তু মনে রাখবে, ফুল ফর্ম খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টি স্তরে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার ঘটনা, এর ফলে সর্বোচ্চ খাদকদের দেহে বিষের মাত্রা, বিষের মাত্রা মানে এই যে অভঙ্গুর হওয়ার জন্য এরা দেহে কোনোরূপ কোনো ক্ষতি মানে দেহে দেহে এরা মিশে যাচ্ছে না, ঠিক আছে, এরা অভঙ্গুর, এরা কি হচ্ছে? দেহে ধীরে ধীরে করে জমতে শুরু করছে, যেটাকে আমরা বলছি বায়ো ম্যাগনিফিকেশন, ঠিক আছে, জৈব বিবর্তন। শব্দ দূষণ, শব্দ দূষণ হচ্ছে কি 65 ডেসিবেলের বেশি যদি কথা বলে যে কানের ক্ষতি হয়, মানে খুব বেশি মানে বেশিক্ষণ ধরে যদি শব্দ দূষণ চলতে থাকে তাহলে এই কানের ক্ষতি, হৃদরোগ, ঠিক আছে, উচ্চ রক্তচাপ ও সৃষ্টি হতে পারে। এবার আসছে কি? পপুলেশন, জনসংখ্যা বা পপুলেশন। সবুজটা ইউজ করি। এবার হচ্ছে পপুলেশন কাকে বলছে? পপুলেশন বলছে কি? একটি নির্দিষ্ট সময়ে কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি প্রজাতি, একটি নির্দিষ্ট প্রজাতি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, মনে করো পশ্চিমবঙ্গে
এই মুহূর্তে যতজন মানুষ আছে সেটা হচ্ছে মানুষের পপুলেশন। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময় ওই অঞ্চলে বসবাসকারী ওই মানে প্রজাতির যতজন সদস্য, সেই জন্য বলছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, আমি একটা অঞ্চলে বলেছিলাম বসবাসকারী একই প্রজাতির জীবগোষ্ঠী। ঘনত্ব, প্রতি একক এলাকায় জীবের সংখ্যাকে আমরা ঘনত্ব বলছি। এবার হচ্ছে ন্যাটালিটি, আর একটা হচ্ছে মর্টালিটি। ন্যাটালিটি কি? একক সময়ে পপুলেশনের জন্ম নেওয়া সদস্য সংখ্যা, মানে কোনো একটি পপুলেশনে একটা নির্দিষ্ট সময়ে পপুলেশনে যতজন সদস্য হচ্ছে জন্ম হচ্ছে সেটা হচ্ছে তার জন্মহার। আর একক সময়ে পপুলেশনে মৃত্যুর সংখ্যা, মানে কোনো একটা পপুলেশন থেকে মৃত্যুর মাধ্যমে যতজন সদস্য, একটা নির্দিষ্ট সময় বলতে হবে অবশ্যই, যতজন সদস্য ওই পপুলেশন থেকে মৃত্যুর মাধ্যমে বাদ চলে যাচ্ছে সেটা হচ্ছে তার ন্যাটালিটি। মৃত্যুহার, মর্টালিটি। জন্মহার হচ্ছে ন্যাটালিটি, মৃত্যু হচ্ছে মর্টালিটি। এটা হচ্ছে সূত্র হচ্ছে n সমান ND/T, এটা হচ্ছে ন্যাটালিটির ক্ষেত্রে। মর্টালিটির ক্ষেত্রে সেম, m সমান m/t। m হচ্ছে এখানে যতজন সদস্য আর t হচ্ছে তার সময়, ঠিক আছে। ন্যাটালিটি পপুলেশন বাড়ায় আর মর্টালিটি কি হচ্ছে পপুলেশনকে কমায়। এটা অনেক সময় এর পার্থক্য কিন্তু পড়বে, ঠিক আছে। জন্মহার আর এই যে পার্থক্যটা কিন্তু পড়বে, ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধির সমস্যা। ভারতের জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেছে, এর কি কি সমস্যা? না, কারণ হচ্ছে শিক্ষার অভাব জনসংখ্যা বৃদ্ধির কারণ। নাম্বার 1 বাল্য বিবাহ, ঠিক আছে। চিকিৎসা উন্নতি, মৃত্যুহার হ্রাস পেয়েছে। সমস্যা কি? খাদ্য সংকট, খাদ্যের অভাব দেখা দিচ্ছে। বাসস্থানের সমস্যা, বেকারত্ব এবং পরিবেশ দূষণ। স্বাস্থ্যের প্রভাব, দূষণের ফলে শ্বাসকষ্ট হয়, ঠিক আছে। দূষণের প্রভাবে বিভিন্ন মানে শরীরের ক্ষতি হয়, শ্বাসকষ্ট, শুধু এই যে ক্যান্সার, চর্মরোগ, আরো অনেক আছে, আমি কয়েকটা স্যাম্পল মাত্র দিয়েছি। রোগ সংক্রান্ত শব্দ কিছু, যেমন হচ্ছে এখানে অ্যাজমা, শ্বাসনালীতে আক্ষেপজনিত শ্বাসকষ্ট অ্যালার্জেনের কারণে হয়। বিভিন্ন অ্যালার্জেন যেমন হচ্ছে ধুলো, তারপরে হচ্ছে পরাগরেণু, এরকম বিভিন্ন অ্যালার্জেন আছে, ঠিক আছে। কার্সিনোজেন কি করে জানি আমরা, কার্সিনোজেন হচ্ছে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এই কার্সিনোজেন 3 প্রকার হয়, ভৌত, আর একটা হচ্ছে রাসায়নিক, আর একটা হচ্ছে প্রাকৃতিক। 3 ধরনের হতে পারে। এবার মেটাস্টেসিস হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হয়, কারণ এরা কোষ মানে একটা জায়গায় তারা থাকে না। এই যে ম্যালিগন্যান্ট কোষগুলি, এই যে মানে ম্যালিগন্যান্ট টিউমারের যে কোষগুলি সারা দেহে কিন্তু ছড়িয়ে পড়ে, ঠিক আছে, ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে এটাকে আমরা কি বলছি? মেটাস্টেসিস। এইটাকে আমরা মেটাস্টেসিস বলছি। ওকে, নেক্সট অঙ্কোজিন। অঙ্কোজিন কাকে বলছে? যে সকল জিন সাধারণত কোষকে ক্যান্সার কোষে রূপান্তরিত করে। সাধারণ কোষকে আমাদের এটা কি করে অ্যাকচুয়ালি? সাধারণ কোষকে আমরা কি বলি? প্রোটো অঙ্কোজিন। ওকে, সাধারণ কোষগুলোকে আমরা কি বলি? প্রোটো অঙ্কোজিন।